সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব দ্য লানসন অর্থাৎ লান্স উইলিয়াম সমরেস্ট মাঘম অর্থাৎ মম উচ্চারণ করব আমরা মম। আমরা আলোচনা করব সামারি অ্যান্ড অ্যানালিসিস, আমরা আলোচনা করব লাইফ অ্যান্ড ওয়ার্কস লেখকের অ্যান্ড বাংলা ট্রান্সলেশন। তো প্রথমে লাইফ অ্যান্ড ওয়ার্কস দেখা যাক। উইলিয়াম সমরেস্ট মম অর মাঘম, আমরা মমই সঠিক প্রোনাউন্সিয়েশন যতদূর জানি। উইলিয়াম সমারসেট মম ছিলেন একাধারে গুপ্তচর, ঔপন্যাসিক, নাট্যকার, ছোট গল্পকার, রেড ক্রস অ্যাম্বুলেন্স কর্মী ইত্যাদি। তার পিতা ব্রিটিশ দূতাবাসের আইন কর্মকর্তা ছিলেন। তার জন্মের সময় ফ্রান্সে আইন ছিল যে কোনো শিশুই ফ্রান্সের মাটিতে জন্মগ্রহণ করবে তাকে অবশ্যই সামরিক বাহিনীতে নাম লেখাতে হবে। তার পিতা এজন্য তার জন্মের সময় তার মাকে ফ্রান্সের ব্রিটিশে এম্বাসিতে রাখেন, কারণ আইনগতভাবে ব্রিটিশ এম্বাসিতে গ্রেট ব্রিটেনের মাটি হিসেবে পরিগণিত। সমারসেট মম 1874 সালের 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। মমের মার নাম এডিস ম্যারি। মাত্র 10 বছর বয়সে মম পিতামাতাকে হারান। তার এক কাকা তাকে লালন পালন করেন। পরিবারের ঐতিহ্যগত আইন পেশা ত্যাগ করে মম চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন শুরু করেন। তার প্রথম উপন্যাস লিজা অফ ল্যাম্বেথ 1897 এত বিখ্যাত হলো যে অচিরেই তিনি চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন বাদ দিয়ে সাহিত্য রচনায় পূর্ণ মনোনিবেশ করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি রেড ক্রসের অ্যাম্বুলেন্স শাখায় যোগ দেন। 1916 সালে তিনি সুইজারল্যান্ড ও রাশিয়ার ব্রিটিশ গোয়েন্দা সংস্থায় কাজ করেন। 1917 সালে তিনি ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যাপক সফর করেন। শারীরিকভাবে মম ছিলেন খাটো। ছোটবেলা থেকেই মম কথা বলতে তুতলাতেন। তার কাকার অতিরিক্ত কর্তৃত্ব ও নিজের শারীরিক দুর্বলতার কারণে মম ছোটবেলা থেকেই ছিলেন বক্রোক্তি করত। মম তাদের বুদ্ধিদীপ্ত চটুল উত্তর দিয়ে আহত করতেন। মমের সাহিত্য জীবনে মমের এই দক্ষতাটি বেশ কাজে লেগেছিল। 16 বছর বয়সে মম জার্মানির হেইডেনবার্গ বিশ্ববিদ্যালয়ে দর্শন ও সাহিত্য অধ্যয়ন করতে যান, কিন্তু অধ্যয়ন অসম্পূর্ণ রেখে দেশে ফিরে আসেন। আইন ব্যবসায় যোগ দেওয়ার পারিবারিক চাপ থাকা সত্ত্বেও তিনি আইন পেশায় যোগ না দিয়ে সাহিত্য পেশায় মনোনিবেশ করেন। ছোট গল্পকার মমের কর্মজীবনের অবসান হয় 16 ডিসেম্বর 1995 সালে। The Luncheon উইলিয়াম সমরেট মাঘম সামারি অ্যান্ড অ্যানালিসিস। দেন আমরা আলোচনা করব ট্রান্সলেশন। আপনারা নিশ্চয়ই জানেন এটি খুব ইন্টারেস্টিং এবং খুব মজাদার একটি আমরা কি বলি প্রোস বলতে হবে। তাছাড়া এটা এইচএসসি ও অন্তর্ভুক্ত আছে। এইচএসসি ইংলিশে আমরা জানি প্যাসেজ হিসেবে বা সিন হিসেবে। সো আমরা এখন সারাংশ এবং অ্যানালিসিস জেনে নেই। উইলিয়াম সমারসেট মম সরস গল্প রচনার জন্য সমাধিক প্রসিদ্ধ। বর্তমান গল্পটি তার সেসব গল্পের মধ্যে অন্যতম। ব্যঙ্গ ও বক্রোক্তিতে গল্পটা হাস্যরসাত্মক হয়ে ওঠে। মম বক্রোক্তিতে অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবহার করে গল্পটিকে সুপাঠ্য ও উপভোগ্য করে তোলেন। নিরেট নিরস মানুষও মমের রসিকতা বোধে উদ্দীপ্ত না হয়ে পারে না। অতীত ঘটনাকে মম বর্তমানে জীবন্ত করে তোলেন তার বিরল বর্ণনার কৌশলে। যৌবনে যখন মম উঠতি লেখক, তখন তিনি প্যারিসের ল্যাটিন কোয়ার্টার্স এলাকায় একটি ক্ষুদ্র সিলেকোঠা ধরনের বাসায় থাকতেন। রোজগার ছিল সামান্য। সে সময় তিনি তার ভক্ত এক মহিলার কাছ থেকে একটা প্রশংসাসূচক চিঠি পান। তৎক্ষণাৎ মহিলাকে ধন্যবাদ দিয়ে তিনি তার উত্তর দেন। তিনি ঘটনাটা প্রায় ভুলেই গিয়েছিলেন, কিন্তু বহু বছর পর নাটক দেখতে গিয়ে তিনি লক্ষ্য করেছিলেন একজন মহিলা তাকে ইঙ্গিতে কাছে ডাকছেন। নাটকের বিরতির সময় তিনি মহিলার পাশে গিয়ে বসেন, মহিলার সঙ্গে আলাপচারিতায় মগ্ন হন। মহিলাটি মমকে অতীতের কথা স্মরণ করিয়ে দেয়। গল্পের বর্ণনা অতীতে ফিরে যায়। মমের ভক্ত সে মহিলা মমকে অনুরোধ করে মম যেন তাকে তার অতি ব্যস্ততার মাঝেও খুব দামি রেস্তোরাঁ পয়েটার্স আপ্যায়িত করে। তরুণ মম মহিলার প্রস্তাবে রাজি না হয়ে পারলেন না। ভাবলেন খুব দামি রেস্তোরাঁ হলেও ভদ্রগোছের একটা মধ্যাহ্নভোজে খুব বেশি হলে 15 ফ্রা খরচ হবে।
যদিও তার মাসিক রোজগার ছিল মাত্র 80 ফ্রা। নির্দিষ্ট দিন ও সময়ে তারা ফয়োটস রেস্তোরাঁয় মিলিত হলেন। মহিলার চেহারা, বয়স কোনোটাই মমকে আপ্লুত করার মতো ছিল না। তদুপরি মহিলার মুখের অপ্রয়োজনীয় লম্বা দাঁতগুলো মমকে হতোদ্যম করে দেয়। তবুও তিনি বিনয়ে ভদ্রতায় মহিলাকে খুশি করার চেষ্টা করতে থাকলেন। কিন্তু মূল সমস্যা দেখা দিল যখন খাবার পালা এলো। মুখে বারবার যদিও তিনি বলছেন মধ্যাহ্নভোজে তিনি তেমন কিছু খান না, কার্যত দামি দামি খাবার একের পর এক খেতেই থাকলেন। আর বারবারই বলতে লাগলেন তিনি একটার বেশি খান না। প্রথমে তিনি স্যামন মাছ দিয়ে শুরু করে একে একে, তারপর হচ্ছে ক্যাভিয়ারে, তারপর শ্যাম্পেন, তারপরে এসপ্যারাগাস, কফি, আইসক্রিম ও পিস ফল খেলেন। কিন্তু বারবারই বললেন তিনি তেমন খান না। অথচ বেচারা মম খেলেন সামান্য চপ আর কফি। এমন গোগ্রাসী নির্লজ্জ মহিলার পাল্লায় পড়ে মমের সারা মাসের আয় 80 ফ্রা প্রায় সবই ফুরিয়ে গেল। বেয়ারাকে বকশিস দেওয়ার মতো তার হাতে 3 ফ্রা মাত্র বাকি ছিল, তাও দিয়ে দিলেন। বকশিস দেওয়ার সময় তার 3 ফ্রায়ের দিকে মহিলা খুবই অবজ্ঞার সহিত তাকালো। মহিলাটি বারবারই বলেছিলেন মম যেন তার উদাহরণ অনুসরণ করে পেট একটু খালি রেখেই খাবার শেষ করেন এবং তার মতো কখনো মধ্যাহ্নভোজে একটার বেশি খাবার না খান। আসলে তিনি খেয়েছিলেন 7টি খাবার। মম রসিকতা করে বলেছিলেন তিনি তারও চেয়ে কম খাবেন। আসলে সারা মাসের আয় মহিলাকে আপ্যায়নের জন্য মম শেষ করে ফেলেছিলেন। খাবার মতো মুদ্রা আর তার কাছে ছিল না। মমের সুকরুণ বক্রোক্তিকে মহিলা রসিকতা বলে ঠাওরালেন, যদিও মমের জন্য তা ছিল ঠিক তার উল্টো। পরিহাস্যোজ্জ্বলে মমের গল্পের শেষাংশে বলেন মহিলার নির্লজ্জ নির্মম আচরণের প্রতিশোধ ঈশ্বর নিয়েছিলেন। বর্তমান মহিলা বিজয় বপুধারী অবিশ্বাস্য রকমের মোটা। তার বর্তমান ওজন 21 স্টোন বা 133 কেজি। যদি আমরা অ্যানালিসিস করি, বিশ্লেষণ করি, তাহলে আমরা পাই মম তার লেখক হিসেবে প্রসিদ্ধির প্রারম্ভিক পর্যায়ে ছিলেন তোষণ বিলাসী। বয়সে নবীন লেখক সহজেই এক মহিলার তোষণ ভাষণপূর্ণ প্রত্যাঘাতের শিকার হন। মহিলাকে এক ব্যয়বহুল রেস্তোরাঁয় আপ্যায়ন সম্মত হন এবং অচিরেই মহিলার ভণ্ড মুখোশের আড়ালে প্রতারণার কৌশল আবিষ্কার করে নিজের নির্বুদ্ধিতার ফাঁদে পড়ে বোকা বনার দুর্ভোগ টের পান। নবীন যুবকের পক্ষে এমন বোকা বনাটাই স্বাভাবিক। 20 বছর আগে ঘটা সে ঘটনার পুনর্বিবরণেই গল্পটি কেন্দ্রের বিষয়। লেখক নিজেই বক্তা এবং গল্পটির একটি চরিত্র। দ্বিতীয় চরিত্রটি হচ্ছে সেই প্রতারক মহিলা, একজন প্রতারক আর একজন হচ্ছে প্রতারিত। গল্পে দুটি চরিত্র বক্রোক্তিতে অর্থাৎ আইরনি বর্ণিত হয়েছে। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বর্ণিত গল্পকার নিজেকে নিয়েও রসিকতা করেন। যেমন আই উইল ইট নাথিং ফর ডিনার টুনাইট, মহিলাকে নিয়েও রসিকতা করেন। টুডে শি ওয়েস 21 স্টোন। মমের ব্যঙ্গাত্মক বর্ণনা ড্রাইডেন ম্যাক ফেলেকনো বা পোপের এপিস্টল টু ডক্টর আরবেটহন্ট মতো, তবে তীব্র আক্রমণাত্মক নয়, বরং নির্মল হাস্যোদ্দীপক। এমন লঘু রসাত্মক লেখক সারা ইংরেজিতে খুবই বিরল। ইংরেজি সাহিত্যে অতিথি আপ্যায়ন করতে গিয়ে লেখক বা বক্তা বা নায়ক যখন তিনি একের ভিতর 3 প্রায় কপর্দক হাইনি হয়ে গেছে, তখন তিনি রসিকতা করেন, I had the whole month before me and not a penny in my pocket। আর সেই মহিলাটি কপট শূন্য প্রায় লেখককে উদ্দেশ্য করে বলেন, হিউমারিস্ট, ইউ আর কোয়াইট অ্যান হিউমারিস্ট। একের পর এক 6-7 দামি দামি খাবার খেয়েও মহিলাটি বলেন, ফলো মাই এক্সাম্পল অ্যান্ড নেভার ইট মোর দ্যান 1 থিং ফর লাঞ্চন। চরিত্র সৃষ্টিতে মম কত দক্ষ, এই চরিত্র দুটিই তার যথার্থ সাক্ষ্য বই। মমের ভাষা তার বর্ণিত বিষয়বস্তুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ, লঘু, প্রাঞ্চল, প্রাণবন্ত। গুরু উপমাগুলো ভাষার ব্যাপারে লঘু হয়ে যায়। যেমন দ্য স্মেল অফ দ্য মেল্টেড বাটার tickled my nostrils as the nostrils of Jehovah were tickled by the burnt offerings of the virtuous Semites।
এখন আমরা এটির অনুবাদ আলোচনা করব। অনেকক্ষণ তো বকবক করলাম। বলছে, I saw her in the theater. I sat down beside her during the interval. It was long since I had last seen her, and if someone had mentioned her name, I hardly think I would have recognized her. She addressed me brightly. বলছে সে আমাকে দেখতে পায় যখন নাটক দেখতে গিয়েছিলাম, এবং ভদ্রমহিলা হাত দিয়ে ইশারায় আমাকে ডাকলেন। নাটকের বিরতির সময় আমি তার পাশে গিয়ে বসলাম। অনেক আগে মহিলাকে একবার দেখেছিলাম। যদি কেউ একজন মহিলাটির নাম উল্লেখ না করত, তবে মনে হয় না তাকে আমি চিনতে পারতাম। Well, it is many years since we first met. How time does fly. Do you remember that first time I saw you? You asked me to Luncheon. Did I remember? It was 20 years ago and I was living in Paris. I had a small apartment in a Latin quarter and I was earning only just enough money to keep body and soul together. বলছে আমাদের প্রথম দেখা হয়েছিল সে তো অনেক বছর আগের কথা। সময় কি দ্রুত চলে যায়, তাই না? আমরা কেউ প্রতিদিন তরুণ হচ্ছে না, তাই না? আপনার কি মনে আছে আপনার সঙ্গে প্রথম দেখার দিনেই আপনি আমাকে মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ করেছিলেন? সত্যিই কি আমার মনে আছে? 20 বছর আগের কথা। তখন আমি প্যারিসে থাকতাম। ল্যাটিন কোয়ার্টার্স এলাকায় সমাধিস্থানের পাশে ঘেঁষে ছোট একটি চিলেকোঠার মতো বাসায় আমি থাকতাম তখন। আর আয় রোজগার ছিল কোনো রকমে বেঁচে থাকার মতো। She had read a book of mine and had written to me about it. I answered, thanked her, and presently I received from her another letter saying that she was passing through Paris and would like to have a chat with me. Would I give her a little luncheon and poets? Poets is a restaurant at which the French senators eat, and it was so far beyond my means that I had never even thought of going there, but I was flattered and was too young to have learned to say no to a woman. I had 80 francs, gold francs, to last me the rest of the month, and I decent luncheon should not cost more than 15. If I stopped drinking coffee for the next 2 weeks, I could manage well enough. বলছেন ভদ্রমহিলা নাকি কখনো আমার লেখা একটা বই পড়েছিলেন, আর সে সম্বন্ধে আমাকে প্রশংসাসূচক কিছু একটা লিখেছিলেন। তাকে ধন্যবাদ দিয়ে ত্বরিত আমি তার জবাব দিয়েছিলাম। কদিন পরেই মহিলার আরেকটা চিঠি পেয়েছিলাম। তাতে তিনি লিখেছিলেন তিনি প্যারিস হয়ে কোথাও যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি আমার সাথে একটু আলাপ করার ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু তার হাতে নাকি একদম সময় ছিল না। পরের বৃহস্পতিবার ছাড়া তার আর কোনো অবসর মুহূর্তই ছিল না। সেদিন সকালবেলাটা তিনি লক্সেমবার্গে থাকতেন। চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন দুপুরবেলা আমি তাকে দামি রেস্তোরাঁয় ফর্ট্রেসে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করব কিনা। ফর্ট্রেসে রেস্তোরাঁ সাধারণত ফরাসি সিনেট সদস্যরাই আহার করে থাকেন। রেস্তোরাঁটি আমার উপার্জনের তুলনায় এত বেশি ব্যয়বহুল ছিল যে আমি জীবনে কখনোই সেখানে যাবার কল্পনাও করিনি, কিন্তু মহিলার তোষামোদীতে আমি ভীষণ আপ্লুত হয়ে গিয়েছিলাম। তাছাড়া বয়সে আমি এতই নবীন ছিলাম যে কোনো মহিলার প্রস্তাবে না বলার মতো সামর্থ্য তখন আমার অর্জন করিনি। আমার মনে হয় খুব কম পুরুষই কোনো মহিলার সাথে সাক্ষাৎকারের সদ্ব্যবহারের সক্ষমতা অর্জনের পূর্ব পর্যন্ত কোনো মহিলার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে। সর্বসাকুল্যে আমার কাছে মাত্র আছে ৮০ ফ্রা ছিল, সারা মাসের সম্বল এটি। ভাবলাম একটা ভদ্রগোছের মধ্যাহ্নভোজে কতই বার খরচ হবে, বড় জোর ১৫ ফ্রা। অবশ্য সেজন্য আমার খাদ্য তালিকা থেকে পরের ২ সপ্তাহের জন্য কফি বাদ দিয়ে কোনো রকম চলতে হবে। I answered that I would meet my friend at Poyer's on Thursday at 12:30. She was not so young as I expected. She was in fact a woman of 40, and she gave me the impression of having more teeth than were necessary for any practical purpose. She talked a lot, but since she seemed inclined to talk about me, I was prepared to be an attentive listener. বলছে
যে চিঠির উত্তরে আমি আমার বান্ধবীকে জানালাম বৃহস্পতিবার 12:30 অর্থাৎ 12:30 ফয়েটেস মিলিত হব তার সাথে। মহিলা দেখা পেয়েই আমার ঘোর কাটলো। যতটা তরুণী হবেন ভেবেছিলাম তিনি মোটেও তা ছিলেন না। তার বদন মোবারক যতটা না আকর্ষণীয় তার চেয়ে বেশি বিকর্ষণীয়। 40-এর কাছাকাছি বয়স তার। কি চমৎকার বয়স, তাই না? এমন বয়স প্রথম দর্শনে কাউকে প্রলয়ঙ্কর আবেগে তাড়িত করে না নিশ্চয়। তদুপরি অপ্রয়োজনীয় সাদা দাঁত ভর্তি মুখখানি তার মোটেও প্রথম দর্শনে মুগ্ধ হবার মতো নয়। ভীষণ বাচাল হলেও মহিলা যেহেতু আমার প্রশংসা করছিলেন, সারাক্ষণ আমি তার কথা শোনার দিকেই ঝুঁকে পড়লাম। I was startled when the menu was brought, for the prices were a good deal higher than I had expected, but she assured me I never eat anything for luncheon. She said, "Oh, don't say that," I answered generously. বলছে যখন খাবার মেনু নিয়ে আসা হলো আমি তা দেখে বিস্মিত হলাম, কারণ খাদ্যবস্তুগুলো ছিল কল্পনাতীত মূল্যের। কিন্তু মহিলা বারবার আমাকে নিশ্চিত করলেন আমি সাধারণত মধ্যাহ্নভোজে কিছুই খাই না। এই কথাটা মহিলা বললেন। তারপর লেখক বললেন, আরে না না, ও কথা বলবেন না, আমি মহা উদারতায় এই কথাটা তিনি লেখক বললেন। I never eat more than one thing. I think people eat for so too much nowadays. A little fish, perhaps. I wonder if they have any salmon. বলছে আমি মধ্যাহ্নভোজে একটা খাবারের বেশি খায় না। আমার মনে হয় মানুষ আজকাল প্রয়োজনের তুলনায় খুব বেশি খায়। সামান্য একটু মাছ যদি থাকে চলবে মনে হয়, যদি এখানে সামান্য একটু স্যামন পাওয়া যেত। Well, it was early in the year of salmon or salmon, and it was not on the menu. But I asked the waiter if there was any. Yes, a beautiful salmon or salmon had just come in. It was the first they had had. I ordered it for my guest. The waiter asked her if she would have something while it was being cooked. বলছেন তখনও স্যামন মাছের ঋতু আসেনি, তাই খাদ্য তালিকায় স্যামনের উল্লেখ ছিল না। কিন্তু আমি ওয়েটারকে জিজ্ঞেস করলাম তাদের রেস্তোরাঁয় স্যামন আছে কিনা। ওয়েটার তড়িতে উত্তর দিলেন সেদিনেই কেবল তাদের রেস্তোরাঁয় চমৎকার স্যামন প্রথমে এসেছে। আমার মাননীয় অতিথির জন্য স্যামন আনতে বললাম। ওয়েটার আমার অতিথিকে জিজ্ঞেস করলো স্যামন রান্না হবার ফাঁকে তিনি অন্য কিছু খাবেন কিনা। No, she answered. তিনি বললেন না, I never eat more than one thing unless you have a little caviar. I never mind caviar. My heart sank a little. I knew I could not afford caviar, but I could not very well tell her that. I told the waiter to bring caviar. For myself, I chose the cheapest dish on the menu, and that was a mutton chop. বলছেন তারপর তিনি বললেন যে না, আমি মধ্যাহ্নভোজে একটার বেশি খাবার খাই না। অবশ্য আপনাদের যদি সামান্য একটু ক্যাভিয়ার থাকে, ক্যাভিয়ারে আমার কোনো আপত্তি নেই। তারপরে বললেন যে আমার অতিথির কথা শুনে আমি অত্যন্ত মুষড়ে পড়লাম। আমি জানতাম ক্যাভিয়ারের মূল্য মান বহু বহন করার ক্ষমতা আমার ছিল না। তবু সর্বশক্তি দিয়ে আমি ওয়েটারকে ক্যাভিয়ার আনতে বললাম, আর আমার জন্য খাদ্য তালিকার সবচেয়ে সস্তা খাবার খাসির মাংসের চপ আনতে বললাম। I think you are unwise to eat meat, she said. I don't know how you can expect to work after eating heavy things like soaps. I don't believe in overloading my stomach. বলছেন যে আমার মনে হয় আপনারা মাংস খেয়ে খুব বুদ্ধিমানের কাজ করেন না। মহিলাটি বললেন, বুঝি না আপনারা চপের মতো ভারী খাবার খেয়ে কি করে কাজ করেন। আমি পেট ঠেসে খাওয়ার বিশ্বাস করি না। Then came the question of drink. এবার পানের পালা এলো। I never drink anything for a luncheon, she said. তারপর কি বললেন, আমি মধ্যাহ্নভোজে কখনো কোনো পানীয় খাই না। Neither do I, answered immediately. যদিও উত্তর একটু উত্তর দিলাম, তারা খুব তাৎক্ষণিক উত্তর দিলেন। Expect white wine, she continued as though I had not spoken. These French white wines are so light. They are wonderful for the digestion. What would you like?
I asked, hospitable but not exactly emotional. She gave me a bright and friendly flash of her white teeth. My doctor will not let me drink anything but champagne. Okay, বলছেন যে আমি আমি দ্রুত উত্তর দিলাম। যখন বললেন যে আমি পানীয় কিছু খাই না, লেখক বললেন আমিও কিছু খাই, পানীয় জাতীয় কিছু খাই না, যদি না ওদের একটু হোয়াইট ওয়াইন হয়। তিনি বলেই গেলেন, যদিও আমি কিছু বললাম না। এই ফরাসি পানীয়টি দারুণ, হালকা, হজমের জন্য ভারী উপকারী। এরপর আর কি খাবেন? আমি পরম আত্মীয়তার জিজ্ঞেস করলাম, কিন্তু ঠিক উচ্ছ্বাস নিয়ে বলতে পারলাম না। তিনি গভীর সৌহার্দ্যে তার বদন বিস্মৃত করে আমাকে তার সাদা দাঁতগুলো দেখালেন। কল্পনায় দেখলাম আমার মুখ পাংচুট হয়ে গেছে। My doctor will not let me drink anything but champagne. বললেন আমার ডাক্তার আমাকে মদ বা পানি জাতীয় খাইতে নিষেধ করলেন, কিন্তু শ্যাম্পেন চলবে। I imagined I turned little pale. I ordered half a bottle. I mentioned casually that my doctor had absolutely forbidden me to drink champagne. What are you going to drink then? Water. তারা বলছেন, তবুও আমি আধা বোতল আনতে বললাম, প্রসঙ্গক্রমে বললাম, কিন্তু আমার চিকিৎসক কোনো ক্রমেই আমাকে শ্যাম্পেন খেতে দেবেন না। What are you going to drink then? তাহলে আপনি কি খাবেন এখন? Water, শুধু পানি। So she had the caviar and then salmon. She talked happily of art and literature and music, but I wondered what the bill would come to. When my mutton chop arrived, she took me quite seriously to task. I say, you are in a habit of eating a heavy luncheon. I am sure it is a mistake. Why don't you follow my example and just eat one thing? I am sure you would feel so much better for it. I am only going to eat one thing, I said as the waiter came again with the menu. She waved him aside with an airy gesture. বলছেন শুধু পারেনি, তারপর বলছেন, আমার অতিথি ক্যাভিয়ারে খেলেন, স্যামনও খেলেন। খেতে খেতে তিনি উৎসাহে শিল্প, সাহিত্য, সঙ্গীত নিয়ে আলাপ করতে থাকলেন। কিন্তু অবাক হলাম যখন আমার চপটি এলো। তখন আমার অতিথি আমাকে ভীষণ ভর্ৎসনা করে বললেন, আপনার দেখছি ভুরি ভোজনের অভ্যাস। আমি নিশ্চিত এটা আপনার একটা খুবই খারাপ অভ্যাস, এটা বড় ভুল। আপনি আমার দৃষ্টান্ত অনুসরণ করে মধ্যাহ্নভোজে একটা মাত্র খাবার খান না কেন? আমি নিশ্চিত এতে আপনি বেশ হালকা সুস্থ বোধ করবেন। আমি শুধু একটাই খাবার খেতে যাচ্ছি। ওয়েটার আরেকবার এলে আমি মিনমিন করে উত্তর দিলাম। আমার অতিথি ওয়েটারকে হাতের ইঙ্গিতে একটা বায়বীয় ভঙ্গি করে চলে যেতে বললেন। No, I never eat anything for lunch and just a bite. I never want more than that, and I ate that more as an excuse for conversation than anything else. I couldn't possibly eat anything more unless they had some of those great asparagus. I should be sorry to leave Paris without having some of them. My heart sank. I had seen them in the shops and I knew that they were horribly expensive. Madam wants to know if you had any of those great asparagus. I asked the waiter. I tried with all my might to will him to say no. A happy smile spread over his face and he assured me that they had some so large, so tender and so very rich that it was miracle. বলছেন যে আরে না, আমি মধ্যাহ্নভোজে তেমন কিছু খাই না, একটু আধটু ছাড়া। এর বেশি আমি চাইও না। কথা বলতে বলতে যা কিছু সামান্য খাই মাত্র। মনে হয় এর বেশি আমি আর খেতেই পারবো না। অবশ্য ওদের এখানে যদি বৃহদাকার এসপারাগাস, একটা খাদ্য, এসপারাগাস থেকে থাকে তাহলে একটু চেখে দেখতে পারি। এগুলো একটু না চেখে প্যারিস ছেড়ে গেলে মনে বড় কষ্ট পাবো। আমার তো ভেমরি খাবার দশা। বৃহদাকার এসপারাগাস গুলো আমি দোকানে ঝুলতে দেখেছি, জানতাম এগুলো খুব দামি খাবার। কদিন এগুলো দেখে আমার মুখে জল এসে গিয়েছিল। ম্যাডাম জানতে চাচ্ছেন তোমাদের এখানে বৃহদাকার এসপারাগাস আছে কিনা? আমি ওয়েটারকে জিজ্ঞেস করলেন কবি।
আমার সমস্ত শক্তি দিয়ে মনে মনে বলছিলাম ওয়েটারটি যেন না বলে, কিন্তু পাদ্রীদের মতো তার পবিত্র মুখাবয়বে এক প্রশস্ত হাসি বিস্ফৃত হলো। ওয়েটার আমাকে নিশ্চিত করে বলল, ওদের রেস্তোরাঁয় খুব চমৎকার, খুব কোমল, খুব ভালো এসপারাগাস আছে, সেগুলো এক বিস্ময়। I am not in the least hungry, my guest sighed. But if you insist, I don't mind having some asparagus. I watered them. Aren't you going to have any? No, I never eat asparagus. I know there are people who don't like them. The fact is you ruin your plate by all the meat you eat. We waited for the asparagus to be cooked. Panic seized me. It was not a question now how much money I should have left over for the rest of the month, but whether I had enough to pay the bill. বলছেন, দীর্ঘশ্বাস ছেড়ে আমার অতিথি বললেন, আমার মোটেও ক্ষুধা নেই, তবে আপনি যদি নেহাত জোর করেনি তাহলে সামান্য এসপারা গাছতে আমার আপত্তি নেই। আমি এসপারা গাছ আনতে বললাম। আপনি কিছু খাবেন না? না না, আমি এসপারাগাস একদম পছন্দ করি না। জানি অনেকে এসপারাগাস একদম পছন্দ করে না। আসলে কি জানেন, বেশি বেশি মাংস খেয়ে আমরা আসল জিনিসের স্বাদ নিতেই ভুলে গেছি। আমরা এসপারাগাস রান্না হওয়া অব্দি অপেক্ষা করছিলাম বটে, কিন্তু আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম। সারা মাস কি করে চলবে সে আতঙ্ক কেটে বরং নতুন আতঙ্ক আমাকে গ্রাস করলো। রেস্তোরাঁর বিল দেওয়ার মতো যথেষ্ট মুদ্রা আমার কাছে ছিল কিনা। It would be mortifying to find myself 10 francs short and be obliged to borrow from my guest. I could not bring myself to do that. I knew exactly how much I had earned. If the bill came to more, I made a decision that I would put my hand in my pocket and with a dramatic cry start up and say it had been stolen. Of course, it would be unfortunate if she had not money enough either to pay the bill. Then the only thing would be to leave my house and say I would come back and pay later. The asparagus appeared. They were big, delicious, and appetizing. I watched the shameless woman thrust asparagus down her throat, and the small smell of the melted butter hit my nose. At least she finished. Coffee? I said. বললেন সে শঙ্কায় আমি শঙ্কিত হচ্ছিলাম। আমার অতিথির কাছে ধার চাওয়া, তাও তো আমার জন্য তাও তো আমার জন্য হতো বিমর্ষক এক ব্যাপার। যদি আমার 10 ফ্ল্যাট টান পড়ে যেত তাও তো আমি করতে পারতাম না। আমি তো সঠিকভাবেই জানতাম আমার কাছে কি পরিমাণ মুদ্রা ছিল। মনে মনে ভাবলাম যদি তারও চেয়ে বেশি রেস্তোরাঁর বিল আসে। আমি চিন্তা করলাম অভিনব এক উপায়। আমি পকেটে হাত দিয়ে নাটকীয়ভাবে চিৎকার করে বলল, পকেট মার আমার সর্বস্ব নিয়ে গেছে। ব্যাপারটা যদিও খুব বিব্রতকর হতো যদি আমার অতিথির কাছেও রেস্তোরাঁর বিল পরিশোধ করার মতো যথেষ্ট মুদ্রা না থাকতো। আমার জন্য তখন একটা পথেই খোলা থাকতো, আমার হাত ঘড়িটা বন্ধ রেখে পরে এসে বিল পরিশোধ করব, এ কথা বলা। অবশেষে এসপারাগাস এলো, ব্রাট, পুরু ও খোদা উদ্দীপক সেসব। তার উপর ছড়ানো গলা মাখানোর সুগন্ধে আমার নাসারন্ধ বারবার ফুলে ফুলে উঠছিল। হতচ্ছাড়া মহিলাটি আমার সামনে তার মুখটিকে বড় রকম হা করে একের পর এক এসপারাগাসগুলো তার গলার নিচে চালান করে দিচ্ছিল, আর আমি বেশ বিনীত ভঙ্গিতে তার সঙ্গে বলকান এলাকার নাটক নিয়ে আলাপ করে যাচ্ছিলাম। কফি খাবেন? আমি বললাম। Yes, just an ice cream and coffee, she answered. I was past carrying now, so I ordered coffee for myself and an ice cream and coffee for her. You know, there is one thing I thoroughly believe in, she said as she ate the ice cream. One should always get up from a meal playing one could eat a little more. Are you still hungry? I asked weakly. Oh no, I am not hungry. You see, I don't eat luncheon. I have a cup of coffee in the morning and then dinner, but I never eat more than one thing for luncheon. I was speaking for you. Oh, I see. Then a terrible thing happened. While we were waiting for the coffee, the head waiter, with a pleasant smile on his false face, came up to us bearing a large basket full
of big pieces. They were beautiful. They had the rich tone of Italian country. বলছেন হ্যাঁ একটু আইসক্রিম আর একটু কফি খাবো, তিনি মহিলাটি বললেন। আমি তখন আর কোনো কিছুই তোয়াক্কা করছিলাম না, তাই আমি আমার জন্য কফি আর আমার অতিথির জন্য কফি ও আইসক্রিমের অর্ডার দিলাম। জানেন, একটা জিনিস আমি খুব বিশ্বাস করি আইসক্রিম খেতে খেতে, তিনি বললেন, তা হচ্ছে আমার মতে সব সময় পেট একটু খালি রেখেই খাওয়া শেষ করা উচিত। আপনি কি এখনো ক্ষুধার্ত? আমি মিন গলায় বললাম। মহিলাটিকে জিজ্ঞেস করলাম, আরে না, আমার মোটেও ক্ষুধা নেই। দেখুন, আমি মধ্যাহ্নভোজ করিই না বলতে গেলে। সকালবেলা এক কাপ কফি খাই, তারপরে একেবারেই দুপুরের খাবার খাই, কিন্তু মধ্যাহ্নের খাবারে আমি কখনো একটা খাবারের বেশি খাই না। আমি বলছিলাম, আপনি ক্ষুধার্ত কিনা? ও, তাই নাকি? তারপর ঘটলো এক ভয়ঙ্কর কাণ্ড। আমার যখন কফির জন্য অপেক্ষা করছিলাম, তখন প্রধান ওয়েটার তার মেকি মুখে এক টুকরো মেকি হাসি বলিয়ে আমাদের সামনে বেশ পুষ্ট পিস ফল ভর্তি একটা ঝুড়ি নিয়ে হাজির হলো। পিসগুলো দেখতে ছিল নিষ্পাপ কিশোরীর মতো, লাজ রাঙা আর ইতালীয় প্রাকৃতিক দৃশ্যের ছবির মতো অতুলনীয়। But surely pieces were not in a season then. God knew what they cost. You see, you have filled your stomachs with a lot of meat. My one miserable little chop. And you can't eat anymore, but I have just had a snack and I shall enjoy a piece. The bill came, and when I paid it, I found that I had only enough for quite inadequate tea. Her eyes rested for an instant, wonder through friends. I left for the waiter, but when I walked out of the restaurant, I had the whole month before me and not a penny in my pocket. কিন্তু তখন পিস ফলের ঋতু ছিল না। ঈশ্বরই জানতেন ওদের দাম না জানি কত হবে। আমিও জেনেছিলাম অবশ্য একটু পরে, যখন আমার অতিথি অমনোযোগী ভঙ্গিতে আমার সঙ্গে কথা বলতে বলতে কুড়ি থেকে তুলে নিয়ে একটা পিস ফল মুখে পুরে ফেললেন। দেখুন, আমি কিন্তু প্রচুর মাংস খেয়ে আপনার এই পেটু ভরিয়ে ফেলেছিলাম। আহা, আমার সকরুণ সেই সামান্য চুপটি আপনার আর কিছু খাওয়া ঠিক হবে না। আর আমি তো সামান্য জল খাবার খেলাম মাত্র। আমি একটু পিস খাবো। অবশেষে খাবারের বিল এলো। যখন বিল দিলাম, তখন দেখলাম ওয়েটারের বকশিস দেওয়ার মতো পর্যাপ্ত মুদ্রা আমার কাছে নেই। আমি যে 3 প্রা ওয়েটারকে বকশিস দিলাম, মহিলা মুহূর্তের জন্য সেদিকে তাকালেন এবং আমি নিশ্চিত আমাকে খুব ছোট লোক ভাবলেন। কিন্তু যখন আমি রেস্তোরাঁ থেকে বের হলাম, তখন আমার সামনে সারাটা মাস পড়েছিল আর পকেটে ছিল ফাঁকা, কপর্দক শূন্য। Follow my example, she said as we shook hands, and never eat more than one thing for lunch, and I will do better than that, I answered. I will eat nothing for dinner tonight. Humorist, she cried happily, jumping into the cab. You are quite a humorist, but I have had my cravings at least. I do not believe that I am a vindictive man, but when the immoral gods take a hand in the matter, it is pardonable to observe the result with complacency. Today she weighs 133 kilograms. শেষে বললেন, আমার দৃষ্টান্ত অনুসরণ করবেন, কখনো মধ্যাহ্নভোজে একটার বেশি খাবার খাবেন না। তিনি আমার সাথে করমর্দন করতে করতে বললেন এই কথাটি। উত্তরে আমি বললাম, আমি তার চেয়েও বেশি কিছু করব। আজ রাতে আমি আর কিছুই খাবো না। রসিক একটা ট্যাক্সি ক্যাবে লাফ দিয়ে উঠতে তিনি আনন্দ উচ্ছ্বাসের সাথে বললেন, আপনি দারুণ রসিক মানুষ। অবশেষে আমি প্রতিশোধ নিতে পেরেছিলাম। আমি কখনোই বিশ্বাস করি না যে আমি একজন প্রতিহিংসাপরায়ণ মানুষ নই, এরকম আমার মনে হয় না। কিন্তু ঈশ্বর যখন নিজেই কারো কোনো খারাপ কাজের জন্য এক হাত নেন, তখন তাকে ক্ষমার জন্য মনে করে আত্মতৃপ্তি পাওয়া যেতেই পারে। এখন মহিলার ওজন প্রায় 21 স্টোন, অর্থাৎ 1 স্টোন সমান হচ্ছে 14 পাউন্ড, অর্থাৎ 133 কেজি। So
আজ এই পর্যন্তই। অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই।